পিঠের ওপর হঠাৎ কারোর হাতে চাপ টের পেয়ে চমকে পিছনে তাকালো নিতু। মাথাটা ঘুরে উঠল তার। এ কি, রতন স্যারের এমন নোংরা আচরণ! সপ্তাহে 3 দিন নিতুকে গণিত শেখার জন্য রতন স্যারের বাসায় আসতে হয়। সেকেন্ডের মধ্যেই নিতু সরে গেল খানিকটা। এর মধ্যেই সে হিসেবটা মিলিয়ে নিল। সে ছাড়া তার ব্যাচের অন্য 5জনই কেন এখানে অনুপস্থিত আজ। লোকটির উদ্দেশ্য সম্পর্কে আরও নিশ্চিত হতে নিতু দ্রুত উঠে দাঁড়িয়ে বলল, এটা কি? পশুটার পশুত্ব ততক্ষণে চরমে উঠেছে। ঝাঁপিয়ে পড়ল সে নিতুর ওপর। রায়হান সাহেব বিকেলে অফিস থেকে বাসায় ফিরে প্রতিদিন মেয়ের জন্য অপেক্ষা করেন। ফিরলে একসাথে চা খেতে খেতে অনেক গল্প করেন। আজ মেয়ের দেরি হচ্ছে দেখে অস্থিরভাবে পায়চারি করছিলেন। দুশ্চিন্তায় যেন তার হার্ট বন্ধ হওয়ার উপক্রম। না, আর অপেক্ষা করা ঠিক হবে না। কোনো মতে শার্ট গায়ে চাপিয়ে মাত্র বের হবেন তিনি, সেই মুহূর্তে নিতুকে সামনে পেলেন। মেয়ের বিধ্বস্ত চেহারা দেখে কিছুই বুঝে ওঠার আগেই নিতু বাবাকে জড়িয়ে ধরে আর্ত চিৎকার দিয়ে কেঁদে উঠল। পুরো ব্যাপারটি তখন আঁচ করতে পেরে রায়হান সাহেবের বুকটা হিম হয়ে এলো। পৃথিবীটা যেন তার পায়ের নিচ থেকে সরে যাচ্ছিল। সারা রাত ঘুম হলো না রায়হান সাহেবের। মাঝরাতে বালিশ মুখ চেপে ডুকরে ডুকরে কেঁদে উঠলেন। নিতুর মা গত বছর লিভারজনিত সমস্যায় মারা গিয়েছেন। তখন থেকে তার অতটুকু মেয়ে বাড়ির সব কাজকর্ম একা হাতেই করে। উচ্চ মাধ্যমিকে সায়েন্স নিয়ে পড়ছে। বরাবরই পড়াশোনায় সে খুব ভালো। সামনেই এইচএসসি। তবুও বাবার এতটুকু অযত্ন হতে দেয় না সে। অন্যান্য দিনের মতোই নিতু আজও বাবাকে অফিসে যাওয়ার জন্য ডাকতে এলো, কিন্তু তিনি জানালেন আজ তিনি অফিসে যাবেন না। নিঃশব্দে বেরিয়ে গেল নিতু। একটু বেলা হলে রায়হান সাহেবের মেয়েকে বললেন, চল মা, আমার সাথে চল। নিতু কোনো প্রশ্ন না করে বেরিয়ে পড়ল বাবার সাথে। কারণ এই বাবাই তাকে মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছে। তিনি অন্তত ওর ব্যাপারে কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না। ধর্ষণ মামলার জবাববন্দি লিখবেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। অথচ এসআই ফারহাদ সাহেব খুঁটিয়ে খুঁটিয়ে ধর্ষণ কাহিনী শুনতে শুরু করলেন। আর সেই সময় তার চোখ দুটোকে আর এক ধর্ষকের চোখ মনে হলো নিতুর। এরপর ম্যাজিস্ট্রেট মাহিন সাহেবের পালা। নিতু ছোট থেকে বিভিন্নভাবেই বুঝেছে যে সে দেখতে সুন্দর। মানুষের অনেক খারাপ দৃষ্টির সাথে তার পরিচয় আছে, কিন্তু আজ যেন তার অগ্নি পরীক্ষা। মাহিন সাহেবের প্রশ্নের তো কোনো শেষই নেই। ধর্ষক নিতুর সাথে কি কি করেছে, কোথায় কোথায় হাত রেখেছে, নিতু কতটুকু বাধা দিয়েছে, বাধা দেওয়ার সময় ঠিক কি ঘটেছিল, আরও কত কি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের একটি কক্ষে নিতুকে নিয়ে যাওয়া হলো। ভিকটিম এক্সামিনেশন টিম এলো সেখানে। তারা নিজেদের মধ্যে কথা বলার পর একজন নার্স নিতুকে পাশের রুমে নিয়ে গেলেন। পরীক্ষার জন্য তাকে সম্পূর্ণ বিবস্ত্র হতে বলা হয়। নিতু যেন আকাশ থেকে পড়ল। তার মনে হচ্ছিল তাকে আবারও বারবার ধর্ষণের চেষ্টা করা হচ্ছে। ততক্ষণে টিমের একজন পুরুষ ডাক্তারও সেখানে উপস্থিত হলেন। নিতু একটু আড়াল হয়ে নার্সকে জিজ্ঞেস করল, ভিকটিমকে কি এভাবেই পরীক্ষা করা হয়? নিতুর অসহায় চেহারা দেখে বোধহয় নার্সটির মায়া হলো। সে নিতুকে জানালো, আপনার ভাগ্য খারাপ। এই স্যার এভাবেই সম্পূর্ণ পোশাক খুলে খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন। উনি লোকটা সুবিধের নন, কিন্তু অন্যান্য স্যারেরা এভাবে দেখেন না। আমাদের ডাক্তার ম্যাডামরাই বেশি দেখেন এগুলো, কিন্তু ওনারা আজ নেই। নিতুর চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। পুরুষ ডাক্তারটি নিতুকে ধমকালেন। তার তাড়া আছে বলে নিতুকে বিবস্ত্র হওয়ার কথাটি পুনরাবৃত্তি করলেন। নিতুর হাত পা পুরো শরীর কাঁপছিল। সে অস্ফুট গলায় শুধু বলল, বাবার কাছে একবার যাব। বাইরে এসে বাবাকে কোনো মতে ব্যাপারটি বলে নিতু নীরবে চোখের জল ফেলতে লাগলো। বাবার চোখেও টলমল করছে জল। কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন তিনি। ইন্টার্নি ডাক্তারের একটি দল তখন পাশ থেকে যাচ্ছিল। ওদের মধ্যে একটি ছেলে তখন দাঁড়িয়ে পড়ল, বলল, আঙ্কেল, আপনাদের কি প্রবলেম?
আমাকে বলা যায়? মানুষ বিপদের সময় খড়কুটোও আঁকড়ে ধরে। নিতুর বাবা ছেলেটিকে তাই সব বলে দিলেন। ছেলেটি সব শুনে ওদের একটু অপেক্ষা করতে বলে ভেতরে গেল। শুনুন, আমি ভিতরে গিয়ে কথা বলেছি। উনি যা চাইছেন না সেটা করতে হবে না, তবে ওনাকে ডিটেলস বলতে হবে আর ইনজিউরি যতটুকু দেখানো সম্ভব দেখাতে হবে। নিতু তার ধর্ষণের পর 1 মাস পার করেছে। ধর্ষক ইতিমধ্যেই ধরা পড়েছে। বিচারের রায়ের অধীর অপেক্ষা করছে বাবা আর মেয়ে। জীবন চলছে জীবনের নিয়মেই, কিন্তু বাবা তার প্রাণোচ্ছল মেয়েটিকে আর কোথাও পান না। প্রায় মাঝ রাতে ভয়ে চিৎকার দিয়ে ওঠে মেয়েটি। বাবা দৌড়ে পাশে গিয়ে বসেন, নীরবে দীর্ঘ সময় বসে থাকেন। সেদিন বিকেলে অন্য দিনের মতোই নিতু বাবার সাথে বসেছিল। একজন অপরিচিত মহিলা এলেন ওদের বাসায়। নিতু ওনাকে বসিয়ে চা নাস্তার ব্যবস্থা করতে চলে গেল। মহিলাটিও এটাই চাইছিল, নিতুর অনুপস্থিতিতে বাবার সাথে কথা বলতে চাইছিল। তিনি কোনো ভূমিকা না করে একেবারেই বলে ফেললেন, ভাই, আপনার মেয়েটিকে আমার চাই, আমার ছেলের বউ হিসাবে। রায়হান সাহেব অবাক বিস্ময়ে চেয়ে রইলেন। উনি আবার বলতে শুরু করলেন, আপনার অবাক হওয়াটাই স্বাভাবিক। ঠিক আছে, আমি আপনাকে খুলে বলছি। আমার ছেলের নাম নিলয়, ইন্টার্নি ডাক্তার। আপনাদের সাথে তার কথা হয়েছে, মনে করতে পেরেছেন? জি পেরেছি। আপনি রাজি থাকলে আমি নিতুর সাথে কথা বলতে চাই। জি বলুন। ও রাজি থাকলে আমার কোনো আপত্তি থাকবে না। তারপর নিতুর কোনো সমস্যা না থাকায় বিয়েটি হয়। নিতু বিয়ের পর থেকেই বাবার সাথেই থাকছে, এটাই তার শর্ত ছিল। নিলয় আর নিতু দুজন দুজনের বাসায় থেকে যে যার জীবন গড়ছে। শুধু মাঝখানে এসেছে অপরিসীম ভালোবাসার বন্ধন, যা একটা ধর্ষণ কেন, এমন অনেক ক্ষতকে সারিয়ে তুলতে সক্ষম। নিতু বিয়ে করার আগে নিলয়কে 2টো প্রশ্ন করেছিল। আপনি সেদিন ভিকটিম এক্সামিনেশনে টিমকে কি বলে ব্যাপারটি বন্ধ করিয়েছিলেন? নিলয় অকপটভাবে জবাবে বলেছিল, স্যার, ও আমার হবু স্ত্রী। আর কিছু বলার দরকার হয়নি। ওনার যা ক্যারেক্টার, এটা না বললে তোমায় ওই বিপদ থেকে রক্ষা করতে পারতাম না। নিতুর দ্বিতীয় প্রশ্ন ছিল, আপনি আমাকে কেন বিয়ে করতে চাইছেন, দয়া করে? আর সে প্রশ্নের জবাবে নিলয় বলেছিল, ভালোবেসে। ভাবছো এক মুহূর্ত দেখে ভালোবাসা হলো কি করে? হ্যাঁ, আমার ক্ষেত্রে হয়েছে। তোমার ওই সময়ে চোখের জল, তোমার মনের সব কষ্ট আমার বুকের ভিতরে পৌঁছে দিয়েছিল। কি করব, ভালো না বেসে যে আর পারলাম না। নিতু সেদিন নিলয়ের কথা শুনে খুব করে কেঁদেছিল, আর সেই চোখের জলে স্পষ্ট লেখা ছিল, এই পৃথিবীতে শুধু রতনের মতন ধর্ষকই জন্মায় না, জন্মায় নিলয়ের মতন মহাপুরুষরাও, যাদের ভালোবাসার ক্ষমতা অসীম। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।